নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা। আজকের একটা যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে, অনেকেই আমাকে এই প্রশ্নটা করছেন যে আমরা পড়ছি অনেক কিছু, আপনারা ক্লাস করছি, ভালো লাগছে, পড়ছি, কিন্তু বিষয়টাকে মনে রাখতে পারছি না। এতগুলো টপিক এবং প্রত্যেকটা টপিকের নানান দিক রয়েছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। এবং তার সাথে সাথে নিত্যদিন আমরা জানি আমাদের সিলেবাসের একটা হিউজ জায়গা রয়েছে। সেই হিউজ জায়গাকে আমাদের কমপ্লিট করা, এবং শুধু কমপ্লিট করাই নয়, আমাদের যে নতুন ট্রেন্ড, যেরকম ধরনের প্রশ্ন আসছে সেগুলোকে বুঝে করা, এই সমস্ত কিছুর একটা প্রেশার তৈরি হচ্ছে এবং তার ফলে বিষয়টাকে মনে রাখা যাচ্ছে না। তো এইটা নিয়ে আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমাকে অনেকেই এই প্রশ্নটা করেছেন। এবার এই বেসিসে আমি ভেবেইছিলাম যে এর আগেও আমাকে অনেকে এটা জিজ্ঞেস করেছেন, তাই আমি ক্লাসটায় বলতে চাইছিলাম যে আমরা রিভিশন কিভাবে দেব, কোনো জিনিস আমরা রিভিশন কিভাবে দেব, বা কোনো কিছু লং টাইম মনে রাখবো কি করে, কিভাবে কোনো জিনিস পড়লাম সেটা আমার মনে থাকবে এবং আমি ঠিক করে পরীক্ষাটা দিতে পারবো, এটা কি করে হবে, এটা কিন্তু জানতে হবে। প্রত্যেকটা পরীক্ষার জন্য এই কিছু ট্রিক্স রয়েছে, এগুলো জানাটা প্রয়োজন। আমি আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, আজকে ডেটেও অ্যাপ্লাই করি, এবং তাতে আমি লাভবানই হয়েছি, আমার সুবিধে হয়েছে। এবং আমার মনে হয়েছে যদি আমি আপনাদেরকে বলি, হয়তো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, হতে পারে আপনাদেরও হয়তো কোনো ভালো হলেও হতে পারে। আচ্ছা, এখানে আমি কতগুলো পয়েন্ট করেছি, সেই পয়েন্টগুলো আমি ভীষণ ভেবেছি, কারণ যখন দেখুন আমি কিছু মনে রাখছি, আমি কিছু পড়ছি, বা কিভাবে করলে আমার ভালো হচ্ছে, বা কিভাবে করে আমি মনে রাখতে পাচ্ছি, এগুলো যদি আমরা খুব ডিপভাবে ফলো করি তাহলে আমরা বেশ কতগুলো পয়েন্ট খুঁজে পাবো যেগুলো আমরা অলরেডি অ্যাপ্লাই করে থাকি। এবার সেগুলো কি, এবার আমি বাকি বিস্তারিত আলোচনায় অবশ্যই যাব, বাংলা পেপার ওয়ানের এই দিকটা আমি বলবো, কিন্তু প্রথমে আমি একটু ট্রিক্সটা বলি যে কিভাবে করা যেতে পারে, যেটার মনে করে করে আমি একটা খাতায় পয়েন্ট করেছি এবং সেই অনুযায়ী আমি আপনাদের বলবো, তাহলে আমি কিছু মিস করব না, সবটা বলতে পারবো। যেমন দেখুন, রোজ অন্তত 10 মিনিটস করে, মানে যেটা আমি 1 নম্বর পয়েন্ট বলবো সেটা হচ্ছে শর্ট টার্ম রিভিশন। শর্ট টার্ম রিভিশন কিরকম, ধরুন আমরা কি করি, আমরা সারা বছর পড়তে থাকি, ঠিক আছে, সারা বছর আমরা পড়ে যাই এবং আমরা কোথাও মনে করি যে যখন আমাদের এক্সামটা আসছে, এই এক্সামের 1 মাস আগে কি 2 মাস আগে থেকে এবার আমরা রিভিশন দেওয়া স্টার্ট করব। কোথাও এটা আমাদের একটা ধারণা রয়েছে যে তখন আমরা পড়তে শুরু করে দেবো, রিভিশন দেওয়া শুরু করে দেবো। ধরুন 6 মাস রয়েছে আমার হাতে, তা আমি কি ভাবলাম যে আমি প্রথম 4 মাস খুব ভালো করে পড়িনি, মানে যতটা হোক শেষ করিনি, এবং তারপরে আমি একদম শেষ 1 মাস কি 2 মাস পরীক্ষা দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে সাথে কি বলে রিভিশনটাও দেব। এইটা কিন্তু আমাদের একটা বেসিক নর্মাল ধারণা প্রত্যেকটা স্টুডেন্টের, মানে কয়েকজন হয়তো ব্যতিক্রম হলেও হতে পারেন, কিন্তু আমরা এটা ভেবে নিই এবং আমরা এটাই করি দেখবেন। এই জন্য পরীক্ষার আগে কি করি, আমরা সারাদিন সারাক্ষণ বসে পড়ছি। কেন পড়ছি বলুন তো, রিভিশন দিচ্ছি, কিন্তু আমরা তখন কোনো পড়া মুখস্থ করি না, আমরা শুধু রিভাইজ দিয়ে যাই। কিন্তু একটা জিনিস ভালো করে ভাবুন, যদি এটা আমরা প্রথম দিন থেকেই করি, ভাবুন একদম ডে 1-এ আপনি পড়েছেন, ডে 1 তো আপনি নতুন করে পড়লেন, তাহলে রিভিশন দেওয়ার কিছু নেই, কিন্তু ডে 2-তে আপনি যখন পড়ছেন তখন আরেকটা বিষয় পড়ছেন, মানে ওটা থেকে একটু আপডেট হয়ে একটু অন্য জায়গা পড়ছেন। যখন আপনি ওটা পড়ছেন তখন কেন না আমি আগের দিনের যেটা পড়েছিলাম সেটা আমি একটু ফলো করে নিলাম, অন্তত 10 মিনিট চোখ বুলিয়ে নিলাম। সেটা কি আমরা করি? আমরা কিন্তু করি না। এই যে করি না, না, এর ফলে কি হয় বলুন তো, শেষে গিয়ে পুরো জমে যায়। মানে লাস্ট যখন আমরা পড়তে যাই, আমাদের এত বড় একটা এভারেস্টের মতো হিউজ সিলেবাস, তখন গিয়ে পুরো জমে যায় এবং আমরা খাবি খাই। উপন্যাস পড়বো না কবিতা রিভিশন দেব, আমরা কবিতাগুলোকে শেষ সময়ের জন্য বাঁচিয়ে রাখি, কারণ আমরা জানি লাস্ট সময় রিভিশন দিয়ে চলে যাব। কোনটা বাঁচিয়ে রাখি না বলুন তো, উপন্যাস, সবকিছু আমরা উপন্যাস খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিলাম, যদি কোনো নোটও বানাই সেটাও আমরা বাঁচিয়ে রেখে দিই যেন লাস্টে গিয়ে রিভিশন দেব। হয়তো আপনারা যারা ভিডিওটা দেখছেন
পুরোটা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি ঠিক বলছি কি ভুল বলছি আমাকে কমেন্টে বলবেন। আপনাদের সাথে এটা হয় কিনা, আপনারাও এরকম ভাবেন কিনা যে একদম শেষ সময় রিভিশন দিয়ে দেবো। কিন্তু আমি পয়েন্টে লিখেছি কি, যেটা আমি করি সেটা হচ্ছে শর্ট টার্ম রিভিশন। শর্ট টার্ম রিভিশন মানে এর দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে আন্ডারলাইন ইম্পর্টেন্ট পয়েন্ট, আরেকটা হচ্ছে আমি দিয়েছি অ্যাক্টিভ রিকল। মানে ফার্স্ট হচ্ছে আমাদের যেটা করতে হবে, প্রত্যেক দিন 10 মিনিট, অন্তত 10 মিনিট, ধরুন আগের দিন আমি একটা উপন্যাস শেষ করেছি, সেটার নাম বাংলার হচ্ছে পুতুল নাচের ইতিকথা, ঠিক আছে? এটা যখন আমি উপন্যাসটা শেষ করলাম বা তার থেকে আমি কিছু নোটস বানিয়ে খাতায় লিখলাম, হতে পারে আমার নোটস বানানোর সময় নেই, দরকার নেই, আমি বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে দিয়ে দাগালাম। আমি আপনাদের তুঙ্গভদ্রার তীরে ক্লাস করিয়েছি, পরীক্ষাও নিয়েছি, সেখানে কিন্তু আমি আপনাদের একদম বলে দিয়েছি কোন কোন জায়গায় দাগাতে হবে, কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট, কিভাবে কিভাবে আমাদের পড়তে হবে, বা কোনটা ইম্পর্টেন্ট আমরা কি করে বুঝবো, এটা খুব প্রয়োজন। মানে আমরা দেখুন একটা 250 পাতার উপন্যাসে আমরা তো সব লাইন দাগাতে পারি না, তাহলে তো দাগানোর কোনো মানেই হয় না। কিন্তু আমরা কি বুঝে দাগাবো, নেটটা আমরা কিভাবে পড়বো, এটা কিন্তু আমাদের প্রথম বুঝতে হবে। তাহলেই আমরা যখন পড়বো আমরা ইম্পর্টেন্ট জায়গা নিজেরাই বুঝতে পারবো যে এখানটা ইম্পর্টেন্ট, এখান থেকে এনটিএ প্রশ্ন দিলেও দিতে পারে। সেই জায়গাগুলো কিন্তু আমরা কি করব, হাইলাইট করব, পেন্সিল দিয়ে দাগাতে দাগাতে যাব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে পয়েন্টগুলো আমি দাগালাম, পরের দিন আপনি যখন রিভিশন দিচ্ছেন তখন কেননা ওই দাগানো লাইনগুলো একবার করে পড়ে নিন। এটা তো আমরা করতেই পারি। ধরুন আমরা পুতুল নাচ শেষ করেছি, এরপর আমি ভাবলাম পরের দিন আমি এবার কোনো ছোট গল্প নেব, রবীন্দ্রনাথের ছোট গল্প এবার আমি ধরবো, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু আগের দিনের যে পুতুল নাচের ইতিকথা আমি শেষ করেছি, সেটার যে দাগানো লাইনগুলো বইতে, সেটা আমি পড়তে পারি, বা যদি খাতায় আমি নোট করতে পারি, বা যারা কোচিংয়ে পড়েন বা যেরকম কোনোভাবে স্টাডি ম্যাট বা নোটস জোগাড় করেছেন, সেই নোটটা একবার পড়তে পারি। তো এটা আমরা করতেই পারি, তাহলে রোজ 10 মিনিটস আমরা এটা করতে পারি। এবার যখন আমরা পড়বো তখন আমরা দুটো জিনিস করব। কি করব? একটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলোকে দাগিয়ে দাগিয়ে যাব, আর দুই হচ্ছে আমি আপনাদের বলেছিলাম প্রত্যেকটা উপন্যাসের প্রত্যেকটা পরিচ্ছেদ, ধরুন এতগুলো অঙ্ক, এতগুলো পরিচ্ছেদ, বা নাটকের যে ভাগগুলো থাকে, কোথায় কি কি ঘটনা ঘটছে আমরা একটু না মাথার উপরে লিখে রাখবো। যেমন ধরুন প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, মানে যেটাকে আমরা শর্টে বলি 1-এর 1, সেখানে আমরা কি করব, 1-এর 1-এ পাশের ছোট্ট করে ঘটনা আমি লিখে দিলাম যে এই যদি আমি বলি পুতুল নাচের ইতিকথা, একদম 1-এর 1-এ কি ঘটনা ঘটেছে, মানে 1-এর 1-এ ওখানে হবে না, ওখানে 13টা পরিচ্ছেদ, সুতরাং 1 নম্বরে, তাহলে 1 নম্বরে কি ঘটেছে, হারু ঘোষ মারা গেছে, এখানে আমরা কাদের কাদের বর্ণনা পাচ্ছি, কোন কোন ক্যারেক্টার পাচ্ছি, বা কি ঘটনাটা ঘটলো। এত বড় ঘটনা আমার পক্ষে লেখা সম্ভব নয়, ঠিক, কিন্তু আমি 5 লাইন 10 লাইন হলেও তো একটুখানি জিসটা তো লিখে রাখতে পারি যে এখানে এই ঘটনাটা আমি পেয়েছিলাম। যখনই আমি এটা করব, হতে পারে আমি এটা খাতায় টুকতে পেলাম, মানে পারলাম, সেই সময় পেলাম, আদারওয়াইজ আমি কি করব, আমি উপন্যাসটার মাথার উপরে ছোট করে লিখে রাখলাম। আমারই তো বই, আমার কোনো সমস্যা নেই, আমি পেন্সিল দিয়ে লিখে রাখতেই পারি। কেন আমি বলছি, আপনি বলবেন যে ম্যাম এর তো কোনো প্রয়োজনে নেই, আমরা তো উপন্যাস পড়লেই দেখতে পাচ্ছি কি ঘটনা ঘটেছে। এর প্রয়োজন রয়েছে। এর প্রয়োজন কোথায় রয়েছে বলুন তো? এর প্রয়োজন রয়েছে রিভিশন দেওয়ার সময়। আপনি যখন রিভিশন দেবেন না, তখন আপনি 250 পাতার উপন্যাস পড়তে পারবেন না, একটু ভেবে দেখুন, সম্ভব না। কিন্তু পরীক্ষার আগে যখন আমরা যাই না, তখন আমরা মনে করি কি বলুন তো, আমাদের পুরোটা রিভিশন দিতে হবে, সবটা, পেপার 1 পেপার 2 এভরিথিং আমাদের রিভিশন দিতে হবে। সেই স্ট্রেসটা আমরা আমাদেরকে 1 মাসের মধ্যে টার্গেট লাইন দিয়ে দিই যে 1 মাসে শেষ করব। এটা কিন্তু করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, কি করলেন, তাহলে আন্ডারলাইন করলেন এবং প্রত্যেকটা ঘটনা ছোট্ট ছোট্ট করে লিখে রাখলেন। যখন আপনি রিভিশন দিচ্ছেন না পরের দিন, তখন আপনি ওই ছোট্ট ঘটনাগুলো পড়বেন যে প্রথম পরিচ্ছেদে এই ঘটনাটা ঘটেছে, আচ্ছা বুঝতে পারলাম, মনে পড়েছে, দেখবেন মনে পড়বে। এইবার আপনি সেই পরিচ্ছেদের যে দাগানো লাইনগুলো, সেগুলোকে পড়তে পড়তে যাবেন। দেখবেন কোনো কিছু যখন আমরা বারবার করে পড়ি না, এটা আমাদের লং টার্ম মেমোরিতে চলে আসে, তখন কিন্তু আমরা ইজিলি ভুলি না। দেখবেন, খেয়াল করবেন, হঠাৎ করে কোনো ফোন নাম্বার আপনাকে জিজ্ঞেস করলো, আপনি মনে করতে পারছেন না, বা আপনাকে একবার বললো, আপনি মনে রাখলেন, আপনি শর্ট টার্ম মেমোরিতে রেখেছেন, টুক করে ফোন নাম্বারটা বলে দিলেন, আস্তে আলটিমেটলি 10 মিনিট পর কিন্তু ভুলে গেলেন। কিন্তু যদি ওই ফোন নাম্বারটাই আমার কাজে লাগে, আমি সেভ করে রাখি, বা আমি ব্রেনে সেভ করে রাখি, যাকে বলে, ফোনে নয়, ফোনে অনেক নাম্বার সেভ থাকে, আমরা নাম্বারও জানি না,
ঠিক আছে, আমরা ব্রেনে সেভ করে রাখি। একটা সময় ফোন ছিল না, আমাদের কিন্তু সবার নাম্বার মনে থাকতো, আমাদের বন্ধু বান্ধবদের নাম্বার, বাবা মার নাম্বার, কি করে আমরা ব্রেনে সেভ করতাম, তাই তো? ওভাবে যদি সেভ করে রাখি, জানি এই নাম্বারটা কাজে লাগবে, আমরা বারবার করে নাম্বারটা ইউজ করি, তাহলে কিন্তু আমরা কোনোদিন ওই ফোন নাম্বার ভুলবো না। কিন্তু চট করে হতে গেলে কিন্তু ভুলে যাব। এটাই তো পার্থক্য শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরির। তাহলে আমাদের কি হচ্ছে, শর্ট টার্ম মেমোরিতে এসে আটকে যাচ্ছে এবং তারপরে আমরা ভুলে যাচ্ছি, সেটাকে আর লং টার্মে যাচ্ছে না। সেটাকে নিয়ে যাওয়ার দায়িত্ব কাদের? নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। তাহলে আমাদেরকে কি করতে হবে? দাগিয়ে দাগিয়ে পড়তে হবে এবং নেক্সট হচ্ছে ওপরে ওই জিস্টগুলোকে লিখে রাখতে হবে যে এখানে এই ঘটনা ঘটেছে, ওটুকু আমরা পড়বো। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট আমি কি লিখেছি? অ্যাক্টিভ রিকল, মানে আমি কি পড়েছিলাম মনে করব। দেখুন, যখনই এর সাথে এটা ইন্টার রিলেটেড, কিরকম? যখনই আমি লাইনগুলোকে পড়বো না, দাগানো লাইনগুলোকে পড়বো, যখনই আমি ওই ছোট্ট ছোট্ট করে লিখে রেখেছি প্রথম পরিচ্ছেদের ঘটনা, দ্বিতীয় পরিচ্ছেদের ঘটনা, ওটুকু পড়বো না, তখনই কিন্তু আমার রিকল হয়ে যাবে, অ্যাক্টিভভাবে রিকল হয়ে যাবে ব্রেনে, যে হ্যাঁ বুঝতে পেরেছি পুতুল নাচের ইতিকথা উপন্যাসে কি ঘটনা ঘটেছে এবং কি কি ইনফরমেশন আমার মাথায় ঢুকে গেছে। এই ফিলটা কিন্তু তখন আসবে। এটা কিন্তু পরীক্ষার 1 মাস আগে করলে হবে না। প্রথম কথা এটা করতে হবে। অ্যাক্টিভ রিকল মানে কি কি পড়লাম সেটাকে আমরা মনে করলাম, ঠিক আছে? নাম্বার 2 হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? আন্ডারলাইন করলাম ইম্পর্টেন্ট লাইনগুলো, এবং আমি আপনাদের নিজের মতন বলে রাখছি যে আপনি কি করবেন, ঘটনাগুলোকে ছোট্ট ছোট্ট করে লিখে রাখবেন। সেটা যে কোনো কিছুর হোক, সেটা ছোট গল্প হোক, যদি ছোট গল্পের পরিচ্ছেদ ভাগ হয় বা ছোট গল্পের অনেকগুলো পার্ট থাকে, যেমন ধরুন ল্যাবরেটরির সম্ভবত বোধহয় 13খানা ভাগ রয়েছে বা পরিচ্ছেদ রয়েছে, তাহলে আমরা ছোট্ট করে লিখে রাখতে পারি। কিন্তু আমাদেরকে কিন্তু এটা পরীক্ষায় দিতে পারে যে আজকে রেবতীর সঙ্গে নীলার যে দেখা হয়েছিল বোটানিক্যালে, সেটা কোন কোন জায়গায় ঘটনাটা ঘটেছে, কোন পরিচ্ছেদে ঘটনাটা ঘটেছে, হতে পারে তো, দিতেই পারে। তাহলে আমরা এটা পারবো কি করে যদি আমরা প্রত্যেকটা পরিচ্ছেদের ঘটনা না মনে রাখি? আমাদের পক্ষে সম্ভব না। আমি আশা করি বোঝাতে পেরেছি, বাংলা দিয়ে বোঝালাম, ঠিক আছে? পেপার 1-এ যদিও পরিচ্ছেদ ভাগ বলে কিছু নেই, তাই পেপার 1-এ আলাদা করে আমি এটা কিছু বলছি না। তাহলে পেপার 1-এ আমরা কি করব? পেপার 1-এ যেটা মুখস্থ করার জায়গা, যেমন হায়ার এডুকেশন বলতে পারি, তারপরে ENVS বলতে পারি, এগুলো অনেকটা মুখস্থের উপর নির্ভর করছে। কিন্তু ধরুন টিচিং কি, তারপরে হচ্ছে কমিউনিকেশন, এই জায়গাগুলো কিন্তু আমাদের বিশেষ করে রিসার্চ গবেষণার যে পেপারটা রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে জিনিসটা কি, প্ল্যাগিয়ারিজম জিনিসটা কি। তারপরে বাকি জিনিস আমি ইনফরমেশন হিসেবে মনে রাখলাম, সেটা একদম আলাদা। কিন্তু আমরা কিন্তু এভাবেই পড়বো, ঠিক আছে? যেটাই পড়বো প্রতিদিন কি করব, সেখানে যদি আন্ডারলাইন দেওয়ার জায়গা নাও থাকে পেপার 1-এ, থাকবে না এটা হতে পারে না, ডেফিনেটলি থাকবে। সেটা কোনো স্টাডি ম্যাক থেকে হোক, সেটা কোনো বই থেকে পড়ুন, বা কোনো টিচার হয়তো কোনো ইউটিউবের ক্লাসে কিছু ইনফরমেশন দিলেন, সেটাকে আপনারা স্ক্রিনশট হিসেবে রাখুন বা আপনারা খাতায় লিখে নিন সেই ইনফরমেশনগুলো, এবং সেগুলোকে যখন আপনি পড়বেন তখন কিন্তু এই প্রতিদিন 10 মিনিটসের ফান্ডাটা কিন্তু মনে রাখবেন। এটা আমি বলবো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাওয়ার এটাই একমাত্র প্রসেস, আর কিছু হতে পারে না। প্রতিদিন 10 মিনিট করে পড়বেন। যখন আমরা বেশি ভাবি না যে বাবা কালকে এটা পড়েছি, আর যদি আবার রিভিশন দিতে যাই তাহলে নতুন পড়া পড়বো কখন, বলতেই পারেন। তাই জন্যই আমি কিন্তু 10 মিনিট বলেছি। 10 মিনিট আমরা রিভিশন দিতেই পারি না কি? একদম পারবো। নেক্সট আমরা কি করব? লং টার্ম রিভিশন। লং টার্ম রিভিশনে আমরা কি করব? আমি এই পয়েন্টে লিখেছি হচ্ছে রিড আন্ডারলাইন টপিকস, আবার সেম যেটা যেটা পড়ছি সেটা আমরা দাগিয়ে দাগিয়ে পড়বো লং টার্ম রিভিশনে। আরেকটা কি করব, যেটা বেস্ট প্রয়োজন, মানে সব থেকে উচিত, এবং আমি এখন তাই করছি, আপনাদের প্রচুর যত প্রিভিয়াস ইয়ার রয়েছে সেগুলো প্র্যাকটিস করাচ্ছি। যখন আমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করব, আপনারা হয়তো বলতে পারেন যে হুবহু কোশ্চেন তো চলে আসবে না ম্যাম, সেটা বাংলার ক্ষেত্রেও নয়, সেটা পেপার 1-এর ক্ষেত্রেও নয়, একই কোশ্চেন আসবে না, কিন্তু কনসেপ্ট তো একই হয় পেপার 1-এ, তাহলে কনসেপ্টের মিল পাবেন। আর দ্বিতীয় হচ্ছে পেপার 2-এর পরীক্ষা দেওয়ার ফলে দেখুন, ধরুন এবার মন্তব্য যুক্তির মতন প্রশ্ন এসেছে, তো আগেরবার মন্তব্য যুক্তি আসেনি, আগেরবার অন্য ধরনের এসছে, তাহলে আপনারা ভাবতে পারেন যে ম্যাম প্রিভিয়াস ইয়ার করে কি হবে, একবার এরকম ধরনের আসছে, একবার ওরকম ধরনের আসছে, কিন্তু কিছু তো মন্তব্য যুক্তি আসবে, স্ট্রাকচারটা বোঝা যাবে যে কি ধরনের প্রশ্ন আসছে। নাম্বার 1। নাম্বার 2, যে কোনো গল্প হোক উপন্যাস হোক, যখন আমরা কোশ্চেনটা সলভ করব না, তখন কিন্তু ওই প্রিভিয়াস ইয়ার করতে গিয়ে আমার গল্পটা মনে পড়ে যাবে যে হ্যাঁ গল্পটা আমি পড়েছিলাম, গল্পটায় কি এই ঘটনাটা ঘটেছিল, ঠিক কি ভুল, শুদ্ধ কি অশুদ্ধ,
এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কোনো জিনিস না আমরা যদি বারবার ঘাটাঘাটি করি তাহলে দেখবেন ওটা ভালো ক্লিয়ার মনে থাকে। বারবার তো আমরা একটা গল্প পড়তে পারি না। যেমন রবীন্দ্র ছোট গল্প আমি আগে একদিন পরীক্ষা নিয়েছি, তখন আমি পরীক্ষা নিয়েছি প্রিভিয়াস ইয়ার যে কটা মোটামুটি আমি পেয়েছি কোশ্চেন দিয়েছি। তো তার মানে কি এটাই যে ও কটা প্রশ্ন পড়ে গেলেই আপনি পরবর্তীকালে পেয়ে যাবেন? এখানে কিন্তু কমন নয়, কনসেপ্টে মনে রাখতে হবে যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাহলে কি হলো, আপনি যে এতবার করে পরীক্ষা দিলেন বা এই যে এতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনি সলভ করলেন, তার ফলে আপনার কিন্তু যদি কোনো ভুলও ধারণা থেকে থাকে, যখন আমি সঠিক উত্তরটা বলে দিলাম এবং এক্সপ্লেন করে বলে দিলাম যে এটার উত্তর এটা কেন হচ্ছে, তখন কিন্তু আপনি বুঝে গেলেন যে আপনার ওই গল্পটা সম্পর্কে একটা ভুল ধারণা ছিল এবং ধারণাটা কেন ভুল ছিল বা কেন ঠিক ছিল পুরোটা আপনি বুঝতে পারলেন। তাহলে এর জন্য কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করাটা ভীষণ প্রয়োজন। এবং তার সাথে সাথে আমি বলবো টাইমও ম্যানেজ হয়। এই যে আপনি পরীক্ষা দিচ্ছেন না, আমি 1 মিনিট করে বলি না যে আমি 1 মিনিট থামছি, তার মধ্যে আপনারা অ্যান্সারটা করুন। 1 মিনিট কেন বলি, কারণ আমাদের হাতে বেশি সময় থাকে না, আমাদের হাতে 3 ঘন্টা 180 মিনিট থাকে, তাই তো? তার মধ্যে আমাদের 150টা প্রশ্নের উত্তর দিতে হয়। আমাদেরকে কিন্তু টার্গেট রাখতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট করে। যদি আমরা সেটা না করি তাহলে কিন্তু আমরা উত্তর করে আসতে পারবো না। কারণ আমাদের একটু এক্সট্রা টাইম ধরতে হবে কিসের জন্য? একটা হচ্ছে ডিআই করার জন্য, আরেকটা হচ্ছে এই যে আমাদের প্যাসেজ থেকে কোশ্চেন আসছে, আনসিন প্যাসেজ যেটা বাংলার এবং পেপার 1-এর, তার জন্য কিন্তু অনেকটা সময় যায় এবং কিছু ম্যাথস রয়েছে যে ম্যাথসগুলো ক্যালকুলেশন করতে সময় যায়। তো ওটুকু সময় আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাদেরকে মনে মনে ভাবতে হবে যে আমাদের 150 মিনিট আছে, 150টা কোশ্চেন। তাহলে এটা করতে গেলে আমাদের কি করতে হবে? বারবার কিন্তু পরীক্ষা দিতে হবে এবং সেটা এনটিএর ওয়েবসাইটে গিয়ে পেপার ডাউনলোড করে হোক বা প্রিভিয়াস ইয়ার পেপার যারা নেটের পরীক্ষা দিয়েছে, বা এইভাবে দেখবেন প্রত্যেক বছর তো পেপার দিয়ে দেয় যে কি কি কোশ্চেন এসেছিল বা কিছু আমরা দেখতে পারি কারোর না কারোর থেকে, সেগুলোকে নিজেরা পড়ে নিই, নিজেদের মতো সলভ করলাম, এটা আমরা করতেই পারি। এছাড়া যদি বাজার চলতি কিছু বই আপনারা কিনে থাকেন, সেখান থেকে কিছু নিশ্চয়ই কোশ্চেন থাকবে, সেগুলো সলভ করার চেষ্টা করলেন। তো এইভাবে আমরা কি করব? পিওয়াইকিউ প্র্যাকটিস করব বা এক্সাম দিয়ে যাব, ঠিক আছে, লং টার্ম মেমোরিতে থাকার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে নিউমারিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন আমরা বলতে পারি যেমন আইসিটির যে ম্যাথগুলো রয়েছে, যেমন বাইনারি ডিজিট, হ্যাঁ, অক্টালে নিয়ে যাও, হেক্সাডেসিমেলে নিয়ে যাও, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে ধরুন লজিক্যাল রিজনিং এর মধ্যেও রয়েছে, যেমন কোডিং ডিকোডিং রয়েছে, এগুলো হচ্ছে ম্যাথের, বললাম আমি কোডিং ডিকোডিং বা ম্যাথের পুরো পার্টটা কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাই তো? প্রতিদিন আমরা ভাবলাম কি যে আজকে আমি ব্লাড রিলেশন এবং আমি ডিস্টেন্সের অঙ্ক করব, ওটুকু করলাম। পরের দিন আমি মনে করলাম যে না, আজকে আমি একটা কাজ করি, আমি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ করলাম। এইভাবে তো আমি করতে পারি। আবার আরেকদিন করতে পারি যে ঠিক আছে, ব্লাড রিলেশন 4 দিন আগে করেছিলাম, আবার একবার করে দেখি তো। তার মানে আমি বলতে চাইছি যে নিউমারিক্যাল যে পার্টগুলো রয়েছে ম্যাথসের, সেটা ধরুন যদি বলি, যেমন ম্যাথসের কিছু কোশ্চেন আবার রিসার্চ থেকেও আসে মিন মিডিয়ান মোডের, তো সেইগুলো যারা জানেন, যারা এডুকেশন নিয়ে পড়েছেন, তাদেরই এই জায়গাটা আরো বেশি ক্লিয়ার ওটা। তারপরে আমি বলবো লজিক্যাল রিজনিং এ রয়েছে, যেমন ওই আমি ক্লাসটা করিয়েছি কোনোটেশন ডিনোটেশন, এই যে জায়গাগুলো না, এইগুলোকে একটু প্র্যাকটিস করতে বলবো। বিশেষ করে ভেন ডায়াগ্রাম, যদিও ভেন ডায়াগ্রাম এখন খুব একটা আসে না, কিন্তু ভেন ডায়াগ্রাম করলে ভালো এটা হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয়, পার্সেন্টেজের জায়গাটা বোঝা যায়, হ্যাঁ, লজিক্যাল জায়গাটা ক্লিয়ার হয়। তো এইগুলো আমরা একটু প্রতিদিন অল্প অল্প করে করলেও করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ধরনের জিনিস কোনোদিনও ভুলবো না। দেখবেন ছোটবেলায় আমাদের মারা বলতো যে অঙ্ক ওভাবে হয় না, অঙ্ক রোজ করতে হয়, অঙ্ক প্র্যাকটিস করতে হয়, না করলে কিন্তু সম্ভব না। কথাটা সত্যি। যারা যারা আমরা শুনেছি তারা তারা বেঁচে গেছি, যারা যারা শুনিনি তাদের ভালো হয়নি। তা এটা আমাদের করতে হবে। নেক্সট হচ্ছে এর মধ্যেই হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। আরেকটা হচ্ছে উইক টপিককে পড়তে হবে। মানে আপনার একটা দুর্বল পয়েন্ট রয়েছে কি, যে আমি মধ্যযুগ পড়তে ম্যাম ভালো লাগে না, মধ্যযুগ বড্ড অসার, বড্ড নিরস, ওই কবিতার মতন পড়ে যাও, একেবারে ভালো লাগে না। প্রচুর জনের এই সমস্যা। তাহলে ওটা আমার উইক পয়েন্ট, আমি বুঝে গেছি। তাহলে আমি কি করছি, উইক পয়েন্ট থেকে কিন্তু সরে যাচ্ছি। এবং আমি জানি আমি উপন্যাস পড়তে পারবো, আমি ছোট গল্প পড়তে পারবো, আমি ওগুলো পড়ে নিচ্ছি। কিন্তু আমি মাঝখান থেকে মধ্যযুগ থেকে যে 11টা 12টা করে কোশ্চেন আসে, ওদিকে আমি পাত্তাও দিচ্ছি না, কারণ আমার ওটা উইক পয়েন্ট, ওটা আমার দ্বারা হবে না। এই যে ভাবনাটা ভেবে রাখছি, এটা কিন্তু ভাববেন না। কেন বলুন তো?
ওটা পড়তেই হবে, আপনি মাথায় নিয়ে নিন, কিছু করার নেই, ওটা আমাকে পড়তে হবে। উইক পয়েন্টকে বেশি করে স্ট্রেস দিন, বেশি করে চাপ দিয়ে, মানে খুব ভালো করে পড়ার চেষ্টা করুন। কিসের উইক, কেন উইক হবে, আমি চেষ্টা করব আরে কিছু তো হবে, অন্তত 50% তো পারবো। যেখানে আজকের ডেটে আমি জিরোতে ছিলাম বা মাইনাসে রান করতাম, আমি চেষ্টা করার ফলে অন্তত 10টা কোশ্চেনের মধ্যে 5টা তো রাইট করতে পারবো। কে বলতে পারে 5টার জন্য আপনার নেট হয়ে যেতে পারে না? তাহলে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট কি করতে হবে, অনেক সময় অনেকের কাছে মনে হয় যে রিভিশন খুব বোরিং লাগে, এই জন্য আমরা ওই লাস্ট কাজ ভেবে শেষে ফেলে রাখি যে একদম লাস্টে গিয়ে করবো, বেকার লাগছে, এরকম আমাদের একটা ফিলিংস হয়। দূর, শুধু শুধু এগুলো তো পড়া হয়েই গেছে, আবার কি পড়তে পড়তে যাও। এটা করলে কিন্তু হবে না, আমাদেরকে রিভিশন দিতে হবে এবং রিভিশন বোরিং ফিল করলে হবে না। এর জন্য আমরা আরেকটা জিনিস করতে পারি। ধরুন আমরা যেটা পড়ছি সেটা আমরা পড়তে পড়তে লিখলাম। ধরুন আমি যেটা পড়ছি, ধরুন এখন আমি পড়ছি কোনো গল্প হোক, কোনো ইনফরমেশন পেলাম, পাশে একটা রাফ খাতা রাখলাম, ওর মধ্যে আমি লিখতে শুরু করলাম, জাস্ট নামটা লিখলাম। এর ফলে এই যে বোর ফিল হওয়া বা ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, এটা কিন্তু হবে না। এটা আমার মনে হয় ভীষণভাবে। আরেকটা যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে একটা ডেডলাইন দিয়ে দেওয়া। ডেডলাইন দিয়ে দেওয়া মানে আমার একটা টার্গেট থাকবে। আমি যে আজকে একটা উপন্যাস পড়া ধরেছি, পুতুল নাচের ইতিকথা পড়া ধরেছি, মাসের পর মাস আমি পুতুল নাচের ইতিকথা পড়ে যাব, এটা তো হতে পারে না। আমাকে টার্গেট রাখতে হবে, আজকে আমি 50 পৃষ্ঠা পড়বো, কালকে আবার 50, কালকে পরশু 50, তারপর দিন 50, মানে 4টে দিনের মধ্যে আমি পুতুল নাচের ইতিকথা একদম পোস্টমর্টম করে দেবো। এতভাবে, মানে পোস্টমর্টম মানে বুঝতেই পারছেন, কাটা ছেঁড়া করে পড়া, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়া, প্রত্যেকটা ইনফরমেশন ধরে ধরে দাগিয়ে পড়া। হতে পারে আপনার হয়তো নোটটা খাতায় লেখা হয়নি, প্রয়োজন নেই। পরীক্ষার আগে শুধু আমরা কি করব, পরীক্ষার আগে শুধু না, পরীক্ষার আগে তো একবার আমরা দেখবই বইটায় কি কি জায়গা দাগিয়েছি। তার থেকেও বড় কথা, প্রতিদিন 4 দিন আগে আপনি পুতুল নাচের ইতিকথা পড়েছেন, আপনার মনে হলো ঠিক আছে আজকে তো অন্যান্য পড়া আমি ঠিক করেছি, আমি আজকে তুঙ্গভদ্রা পড়বো 50 পৃষ্ঠা এবং তার সাথে পেপার 1 করবো এবং ম্যাথ প্র্যাকটিস করব। এটা আপনি রুটিন করেছেন, এই রুটিন করা খুব প্রয়োজন। আপনি তার সাথে কি করলেন, মনে করলেন ঠিক আছে আমি 10টা মিনিট, যদিও 10 মিনিটে পুতুল নাচের ইতিকথা হয়তো রিভিশন দেওয়া সম্ভব নয়, কত হবে 20 মিনিট শুধু লাইনগুলো পড়বেন এবং কোন জায়গায় কোন কোন ঘটনাগুলো পড়ে যাবেন, লাইনগুলো পড়ে যাবেন, ভীষণ মন দিয়ে পড়বেন, অন্যদিকে মন না দিয়ে ফোনকে দূরে সরিয়ে। তাহলে দেখবেন কি হবে, আবার আমার মনে পড়ে গেল, হ্যাঁ ঠিক এটাই ছিল। তাহলে এইভাবে যদি আমরা কন্টিনিউয়াসলি পড়ে যাই, আমার মনে হয় না কোনো ইনফরমেশন আপনাদের ভুল হবে, এটা আমার মনে হয় না। যদি এভাবে আমরা সত্যি সত্যি পড়তে পারি, ভুল হওয়ার কথা নয়। আর সব থেকে আমাদের কি লাভ বলুন তো, সেটা হচ্ছে আমাদের না এরকম কোশ্চেন দেয় না যে এটা কাকে বলে, মানে আমার মনে করে লিখতে হবে, এরকম কোশ্চেন আসে না। আমাদের যে কোশ্চেন আসে অপশন থাকে, দেখুন আমরা অপশন দেখলে কিন্তু চিনতে পারবো। এত যদি পড়ে যাই আমরা, তাহলে আমরা অপশন দেখে চিনবো না যে বইটা আমি পড়েছি 3 বার পড়েছি, ধরুন পুতুল নাচের ইতিকথা পুরো উপন্যাসটা, কিন্তু আমি 7 দিন বাদে 3 বার 4 বার করে রিভিশন দিয়েছি। তাহলে কতবার আমি রিভিশন দিয়েছি পরীক্ষা দিতে যাওয়ার আগে, ওই 10 মিনিটের ফান্ডায়। তাহলে এইটা যখন আমি রিভিশন দিয়েছি, আপনি রিভিশনটাও মানে একটা রুটিন করবেন যে আজকে আমি এটা পড়বো, কালকে আমি ওটা পড়বো। রাত্রবেলা রুটিন করে রাখবেন যে কালকে আমি এটা পড়বো, ওটা পড়বো, সেটা পড়বো। রুটিন কিভাবে করবেন আমি অলরেডি আপনাদের বলেছি, সম্ভবত ওই ক্লাস আমার হয়ে গেছে করানো, দেখে নিতে পারবেন আপনারা। প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে দেখবেন সমস্ত কিছু আছে। পেপার 1 ক্লাস একসাথে রয়েছে, আবার আলাদা আলাদা টপিক করেও রয়েছে লেখা। নেট সেট পেপার 1 রিসার্চ, নেট সেট পেপার 1 টিচিং, এরম ভাবে রয়েছে। আবার বাংলারও রয়েছে, প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা করে। তো ওখানে গিয়ে আপনারা যতগুলো ক্লাস করিয়েছি দেখে নেবেন। আমি কিছু লাইভ ক্লাস দেওয়ারও চেষ্টা করছি। আবার পুরনো যে লাইভ ক্লাস কিছু করিয়েছি, যেগুলো আপনারা দেখতে পারেননি, আপনারা দেখতে চাইছেন, আমাকে বলেছেন, সেগুলোও কিন্তু আমি বারবার করে দিচ্ছি। এছাড়া কিন্তু এক্সাম নেওয়ার চেষ্টা করছি, সামনে পরীক্ষা, সেটা নেট হোক সেট হোক, আমাদেরকে প্রিপারেশনটা করে রাখতে হবে নেটের মতোই, তাহলেই কিন্তু আমরা সেটটা পাস করতে পারবো। আদারওয়াইজ সেটটাও পাস করা সম্ভব না। এখন কিন্তু সেটে কিন্তু প্রচন্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা পড়ুন। আরেকটা বলবো মনে রাখার বিষয় নিয়ে, যে এটা তো বললাম রিভিশন কিভাবে দেবেন, ঠিক আছে, এর সঙ্গেই অ্যাড করে আমি বলছি যে মনে রাখবেন কিভাবে। এভাবে তো মনে রাখবেন, এভাবে মনে থাকে এই রিভিশন প্রসেসটা। আরেকটা হচ্ছে মনে রাখার দিক থেকে আমি বলবো যে প্রতিদিন যেরকম রিভিশন দিচ্ছেন,
কিছুটা করে পরীক্ষা দিচ্ছেন, এটা একটা ভাগ করে নিন। যেরকম ধরুন আজকে আমি একটা উপন্যাস পড়েছি, সেই উপন্যাস থেকে একটু প্রিভিয়াস ইয়ার দেখে নিই কি কি দিয়েছে, বা অন্তত উপন্যাসটা শুরু করার আগে না আপনারা একটু প্রিভিয়াস ইয়ার ঘেটে নেবেন, তাহলে বুঝতে পারবেন এনটিএ কিরকম ধরনের প্রশ্ন দিচ্ছে। যখন আপনি এনটিএ এর প্রশ্নটাকে একটু ভালো করে ফলো করবেন, তখন এটুকু বুঝতে পারবেন আপনাকে কোন কোন জায়গাটা দাগাতে হবে, এবং আপনি দাগালেন, আপনি এভাবে পড়লেন, তাহলে আপনি ভুলবেন না। আরেকটা ব্যাপার, নাটক পড়ার সময় বা কিছু পড়ার সময় যে গানগুলো মনে থাকে না কে কি গাইছে, একটু ভালো করে খেয়াল করবেন, যে কোনো পরিচ্ছেদ বা যে কোনো যে ভাগগুলো রয়েছে না তার মধ্যে যে গানগুলো থাকে, ওখানে যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে রিলেট করেই গানটা থাকে, এটা তো খুব স্বাভাবিক। যেমন ধরুন আমি একটা নাটক বলছি, জমিদার দর্পণ। জমিদার দর্পণে অনেকগুলো প্রধায় টোটাল মিলিয়ে বোধহয় 11টা গান রয়েছে। এইবার যখন দেখা যাচ্ছে যে নটির গান, নটি বসে রয়েছে অপেক্ষা করে, নট আসছে না, তখন বোধহয় পাষাণ সমান প্রাণ এরকম ধরনের একটা গান রয়েছে। তাহলে দেখুন আপনি রিলেট করে পড়লেন যে সে অপেক্ষা করে রয়েছে এবং অনেকক্ষণ ধরে তাকে দেখছে না, তার মন পাষাণ, সে তার কথা মনে করছে না, তাই সে আসছে না, তাই গানটা কিন্তু ওটা বোঝা গেল। আবার দেখবেন নুরনেয়ারকে ধরে নিয়ে চলে যাচ্ছে, সেই সময় একটা গান রয়েছে, ঠিক আছে। আবার ধরুন আবু মোল্লার যে মনে একটা খারাপ চিন্তাধারা যে সে অন্যের স্ত্রীকে হরণ করবে, ঠিক আছে, মানে আবু মোল্লা বলছি, হাওয়ান আলীর যে এই ধরনের চিন্তা ভাবনা, আবু মোল্লার স্ত্রীকে তুলে নিয়ে যাব, এই করব, এই যে প্রথম জায়গাটা আমরা পাচ্ছি, এখানে দেখবেন গানটা রয়েছে কুবাসনা কার মনে আছে। সত্যি তো কুবাসনাই মনে রয়েছে হাওয়ান আলীর, তাই জন্যই তো তার এই চিন্তা ভাবনা রয়েছে। এইভাবে না ভাববেন, মানে আমি কয়েকটা ক্লু দিয়ে বললাম, আমি কিন্তু এভাবে রিলেট করে করে পড়ি, আদারওয়াইজ কারোর পক্ষে সম্ভব না মনে রাখা এত কিছু। কি করবেন, এভাবে রিলেট করবেন, আচ্ছা হ্যাঁ তাই তো, এই জন্য। আবার ধরুন এটা গেল একটা পার্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে ধরুন কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের দিক থেকে ওগুলো কিভাবে মনে রাখবেন, যেমন ধরুন কাব্যগ্রন্থ বা গল্পগ্রন্থ, এগুলোও তো মনে রাখতে হবে আমাদেরকে কোন গল্পগ্রন্থ থেকে দেওয়া। সম্ভবত দ্রৌপদী অগ্নিগর্ভ এরকম কিছু রয়েছে, তাহলে আমরা কিভাবে মনে রাখলাম দ্রৌপদী। আচ্ছা দ্রৌপদীর ক্যারেক্টারটা কি ছিল, দ্রৌপদী গল্পটা আমরা পড়েছি মহাশ্বেতা দেবীর, ওখানের ক্যারেক্টারটা কি ছিল, দ্রৌপদীকে আমরা কেরম ভাবে দেখেছি, আমরা গল্পটা পড়তে গিয়ে বুঝেছি। সেখানে তার মধ্যে কোথাও একটা এমন নারী, সে কিন্তু একজন সাঁওতালি, এবং সে কিরকম ধরনের নারী আমরা দেখতে পাচ্ছি, যে তার মধ্যে একটা অগ্নিগর্ভ নামটার সঙ্গে তার ক্যারেক্টারটা রিলেট করছে, তাই না। সে সংগ্রাম করছে, সে যুদ্ধ করছে, সে কোনো কিছুতে পিছোপা হয় না, এমন শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো সে একদম মানে যে সৈনিক, যে বড়বাবু তার সঙ্গে সামনে গিয়ে কথা বলছেন উলঙ্গ অবস্থাতে, মানে এই গার্ডসটা ওই মেয়েটা রাখে দ্রৌপদী। এরকম ভাবে ভাবুন, একটা মেয়ে, তাকে আমরা এইভাবে দেখছি। তাহলে ওই মেয়েটার জীবনযাত্রা, মেয়েটার ফিলিংস, দেখবেন আমরা তো বাংলা পড়ি, আমরা কিন্তু শুধুমাত্রই নেটের জন্য দাগিয়ে দাগিয়ে পড়তে পারি না, আমরা গল্পের সঙ্গে উপন্যাসের সঙ্গে কোথাও জড়িয়ে যাই, কোথাও ঢুকে যাই, কোথাও ওই মেয়েটা আমি হয়ে যাই, বা ওই অপু ক্যারেক্টারটা আমি হয়ে যাই, তাই আমার কান্না পায় যে আজকে দুর্গা যখন নেই, সেই যে সিচুয়েশন ওটাকে নেওয়া যায় না, তাই না। ঠিক যেমনি ভাবে কর্ণের রথের চাকা বসিয়ে দেওয়া হলো, কর্ণের যে কষ্ট, সেই কষ্ট কি আমাদের প্রত্যেকের নয়, খুব স্বাভাবিক। তার আমরা ভীষণভাবে রিলেট করে ফেলি, সাহিত্যপ্রেমী আমরা হই, ভীষণভাবে রিলেট করে ফেলি। তাহলে এইভাবে যখন আপনারা বুঝবেন, তখন দেখবেন ওই মেয়েটার চোখের মধ্যে অগ্নি রয়েছে, একদম যেই অগ্নি দেখে না প্রত্যেকে ভয় পাচ্ছে, তাহলে অগ্নিগর্ভ। তাহলে এইভাবে না জায়গাগুলো ধরতে 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 পড়তে পড়তে যান, মানে এই মুহূর্তে আমার এটা মনে পড়লো। তারপরে ধরুন এরকম অনেক জায়গা রয়েছে, ইভেন আমি আপনাদের বলেও দিই যেগুলো ক্লাস করানোর সময়, যে কিছু ক্লু দিয়ে দিই যে আমি এভাবে মনে রাখি, এরকম কোনো মানে নেই আমি এভাবে মনে রেখেছি বলে আপনাকেও ওভাবে মনে রাখতে হবে, এরকম কোনো মানে নেই। আপনি আপনার মতো মনে রাখুন, কিন্তু আমি একটু প্রসেসটা বলে দিচ্ছি কেন, কারণ আমার সুবিধা হয়, আমারও মনে রাখা সম্ভব না কোনটা কোন কাব্যগ্রন্থ, কোনটা কোন গ্রন্থ, তারপরে কোথা থেকে নেওয়া হয়েছে, কি করে মনে রাখবো আমি, এত সাল তারিখ সম্ভব না, কেউ পারে না। তখন আমরা কি করব, রিলেট করে নেব। যেমন ধরুন আমাদের ওই জায়গা থেকে দেয় যে বঙ্কিমচন্দ্র প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র প্রবন্ধ হচ্ছে রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের 11টা প্রবন্ধের মধ্যে একটা প্রবন্ধ পাচ্ছি। তাহলে বঙ্কিমচন্দ্র প্রবন্ধ, সেটা মূল মানে কোন পত্রিকাতে করা হয়েছে, সেটা হচ্ছে সাধনা পত্রিকাতে, ঠিক আছে।
তারপরে দেখবেন রয়েছে ছেলে ভুলোনো, ছেলে ভুলোনো সাধনা। এর আপনি কি করে মনে রাখবেন? এভাবে মনে রাখুন, ছেলে ভুলোনো মানে আমরা জানি ছোট্ট ছেলেকে ভোলাতে হয়, ভুলিয়ে খাওয়া দাওয়া করাতে হয়, আমরা দেখেছি তো ছোট শিশুকে। ছেলের মনকে ভোলানো কিন্তু প্রচন্ড মানে কঠিন কাজ একজন মায়ের জন্য বা যে কোনো মানুষের জন্য, কাছের লোকের জন্য। তাহলে ওই ছেলেকে আমাদের রীতিমতো সাধনা করে ভোলাতে হয়, তাই না? কোথাও মনে হয় না যে একটা সাধনা প্রয়োজন? এই ছেলেকে যদি আমার মানে ভোলাতে হয়, ভুলিয়ে খাবারটা খাওয়াতে হয়, তাহলে ছেলে ভুলানো ছড়া সাধনায় রয়েছে, ভাবতে পারি আমরা। বঙ্কিমচন্দ্র সাধনা, কারণ বঙ্কিমচন্দ্র এমন একজন মানুষ মানে যাকে সাধনা করে পাওয়া যায় ঠিক বলাটা ভুল, মানে যার জন্য সাধনা আসে, সাধনা করতে হয়। তাহলে এইভাবে আমরা রিলেট করে পড়তে পারি তো? আপনারা আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আমি ঠিক বলছি কি ভুল বলছি, বা সত্যিভাবে মনে রাখা যায় কিনা, চেষ্টা করবেন একদম। আমি চাইবো ভিডিওতে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের ঠিক মনে হচ্ছে কিনা জায়গাগুলো। এরকম দেখবেন প্রত্যেকটা আমরা এভাবে মনে রাখতে পারি। পল্লী প্রকৃতি সম্ভবত বিচিত্রা, তাহলে আমরা কি করে মনে রাখলাম? তাহলে পল্লী প্রকৃতি মানে পল্লী প্রকৃতি বলতে আমরা কি মনে মনে আমরা চোখ বন্ধ করে কি ভাবলাম? যে একটা গ্রাম বাংলার দৃশ্য, একটা প্রকৃতি, একটা কি সুন্দর সেই কুমোরপাড়ার গরুর গাড়ি, সেই ছোট্টবেলার পড়া সেই সুন্দর গ্রাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ওই দৃশ্য আপনাদের কিন্তু মনে আসবে পল্লী প্রকৃতি বলতে গেলে। এইরকম অট্টালিকা বাড়ি আমাদের মনে আসে না, তাই তো? গ্রাম বাংলা, গরুকে নদীতে স্নান করানো হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এই হচ্ছে আমাদের পল্লী প্রকৃতি। এর মধ্যে আমরা কত দৃশ্য দেখি বলুন তো? গাছের পাতা পড়ছে, গরু যাচ্ছে, কোনো ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছে, পেছন থেকে চাষিরা যাচ্ছে চাষ করতে, তাদের স্ত্রীরা তাদের খাবার দিতে যাচ্ছে, বা গ্রামের যে দৃশ্য, গ্রামের ধান সেদ্ধ করা হচ্ছে, এই পুরো ব্যাপারটা নিয়ে একটা পল্লী প্রকৃতি, একটা গ্রাম আমাদের চোখে ভেসে ওঠে। কত বিচিত্র ছবি আমাদের চোখে ভেসে ওঠে, কত বিচিত্র দিক আমরা দেখতে পাই। তাহলে কি আমরা বলতে পারি না পল্লী প্রকৃতির সঙ্গে বিচিত্রা মিলতে পারে? তাহলে আমরা কেন এভাবে পড়বো না? আমার বক্তব্যটা যদি আমরা এভাবে পড়ি, তাহলে আমি বলতে পারি, আপনারা কিন্তু ভুলবেন না। দেখুন আমি না এগুলো অনেকদিন আগে পড়েছি, এখন এইভাবে আমার পড়া নেই, এটার সাথে এটা, ওটার সাথে এটা, পরীক্ষার জন্য অনেকদিন আগে পড়েছি। কিন্তু এই যে আপনাদের সাথে আলোচনা করছি, কথা বলতে বলতে আমার কিন্তু মনে পড়ে গেল এটার সাথে ওটা ছিল, ওটার সাথে এটা ছিল। অপশন দেখলে কিন্তু আমার মনে পড়বে যে হ্যাঁ তাই তো, এটা তো বিচিত্রাই হবে। যদি দেয় পল্লী প্রকৃতির সাথে সাধনা, সবুজ পত্র, এই আমি বলবো না ওটা বিচিত্রা হবে, কারণ বিচিত্র ধরনের জিনিসপত্র আমরা অনেক কিছু দেখতে পাই পল্লী প্রকৃতির মধ্যে। তাহলে এইভাবে যদি আমরা একটু রিলেট করে পড়ি প্রত্যেকটা বিষয়, মানে আমি যদি সবটা ধরে ধরে বলতে চাই, অলরেডি 30 মিনিটের ক্লাস হয়ে গেছে, বলতে চাই তাহলে সারাটা দিন হয়ে যাবে। মানে পার্সোনালি বললেও হয়তো এত মনে পড়বে না, বলতে পারবো না। আপনাদের টপিক ধরে বলতে হবে ম্যাম এটা আপনি বলুন, তাহলে হয়তো ওটা নিয়ে ভেবে ভেবে আমি বললাম। এখন আমার যেটুকু মনে পড়লো আমি এটুকু বোঝানোর চেষ্টা করলাম। এইভাবে যদি আপনারা পড়েন তাহলে আপনারা মনে রাখতে পারবেন। এই যে একটা স্ট্রেস ফিল করছেন কি করে মনে রাখবো, আমার স্বপ্ন আমি নেটটা পাস করব, আমার স্বপ্ন আমি প্রফেসর হব। দেখুন কোথাও নেট সেট বা নেট পরীক্ষাটা বিশেষ করে বলতে পারি, এই যে পরীক্ষাটা না, এগুলো আমাদের কোথাও বলবো অন্যান্য পরীক্ষা থেকেও না এটা কোথাও একটা ব্লাডের সাথে মিশে যায়, এটা আমি নিজে ফিল করেছি। কোথাও মানুষের না এটা একটা ওই সাধনা হয়ে যায় যে এটা আমাকে করতেই হবে, এটা আমি করবো, একটা স্ট্যান্ডার্ড মনে হয় যে ইয়েস আমি নেট পরীক্ষা দিতে গেছি, বা আমি নেটটা পাস করেছি, বা আমি করতে পারলাম। তাতে অহংকার নয়, কিন্তু মনে মনে নিজেকে প্রুফ করতে পেরে এটা কিন্তু একটা গুড ফিলিংস হয়। অন্যান্য অনেক পরীক্ষাই তো আমরা দিই, আমিও দিয়েছি, কিন্তু এই ফিলিংসটা কিন্তু আমি কোথাও পাইনি। আমি জানি না আপনারা এর সাথে রিলেট করবেন কিনা, আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা বলছি। সুতরাং সেখানে যখন আমি নেটটা পড়বো, প্যাশনেটলি পড়বো, এবং আমি ওটাকে করতে চাইছি যেভাবেও করব, তখন আমাকে ওটা পুরো ঘেটে ফেলতে হবে, কিছু বাকি রাখা যাবে না। এবং তখন নেটের সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের প্রতি আমি প্রেমে পড়বো, প্রত্যেকটা সিলেবাসটার প্রতি আমি প্রেমে পড়বো, এবং কি হবে ওই সিলেবাসের প্রত্যেকটা গল্প আমার কাছে ভালো লাগা, তার ফিলিংসগুলো আমার কাছে বোঝা, এবং তার সাথে সাথে আমাকে সেগুলোকে মনে রাখতে হবে। হ্যাঁ মনে রাখবো। এইভাবে যদি আপনারা পড়তে শুরু করেন নেট, যারা একদম শুরুতে শুরু করছেন, তাহলে আমি বলবো কঠিন নয়, সত্যিই কঠিন নয়। যদি আমি পেতে পারি, এতবার পেতে পারি, আপনারাও পেতে পারেন, কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদেরকে এভাবে একটু পড়তে হবে, কোনো স্ট্রেস নেবেন না কোনো ধরনের। লোকে অনেক কিছু বলবে নেট দিয়ে কি হবে এই হবে, তা তো বেঁচে থেকেও লাভ নেই, বেঁচে থেকেই বা কি হবে, তাই না?
আজকে ডেটে কোনো কিছু করেই কোনো কিছু লাভ নেই। আপনি যদি বিজনেসও করেন সেখানেও আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং আপনি আজকে এই বিজনেসে ইনভেস্ট করলেন, 1 মাস পরই কিন্তু আপনি একটা মোটা টাকা পেয়ে যাবেন না। আপনাকে তার মধ্যে অনেক দিন নিজেকে নিযুক্ত রাখতে হবে, অনেক দিন খাটতে হবে, বিজনেসটার মধ্যে ঢুকতে হবে, নিজের মাথা লাগাতে হবে, তারপরে আপনি পাবেন। যে কোনো কিছু সাকসেস একদিনে আসে না। বাবা কাকা দাদা দিয়ে সাকসেস আমি বলছি না, নিজের পাওয়া সাকসেস, নিজের অ্যাচিভমেন্ট কিন্তু সময় লাগে। একটু পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন, এইভাবে মাথা ঠান্ডা করে পড়ুন। আমার মনে হয় না কারোর অসুবিধা হবে। আমি তো অবশ্যই রয়েছি, যে কোনো প্রবলেম আমাকে বলেন, আমি কিন্তু ব্যস্ত থাকি, প্রচণ্ড ব্যস্ত থাকি, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যে আমি একটা ক্লাস দিয়ে হোক, সামনাসামনি এসে হোক, আপনাদের বোঝানোর চেষ্টা করব, অন্তত বলে দেব যে আমি কিভাবে করেছিলাম। অন্তত কি হয়, আমরা দুটোভাবে শিখি। একটা হচ্ছে ঠেকে শিখি, মানে নিজে কাজটা করেছি, ফেল করছি ঠেকে শিখি। আর একটা হচ্ছে অন্যের কাছ থেকে সে রাস্তাটায় গেছে গিয়ে অলরেডি, সে কিভাবে পেয়েছে না পেয়েছে সে আমায় বলে দিল, আমি তার থেকে জানতে পারলাম। দুটোই কিন্তু শেখা, তাই না? আমি যখন নেট পড়া শুরু করেছি প্রথম, আমাকে এরকম বলার কেউ ছিল না যে কিভাবে করলে কি হবে, তার পাথওয়েটা কি হওয়া উচিত, কিভাবে মনে রাখা যাবে। আমাকে ঠেকে শিখতে হয়েছে, অর্থাৎ বলতে পারেন ফেল করে, বা বলতে পারেন দূর হচ্ছে না, দূর হবে না, আদার 100 ডিপ্রেশন চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে না আমি পারবো, আমি পারি, আমার মনে হয় আমি পারি, আমি চেষ্টা করছি না, তাই আমি চেষ্টা করব। তাই এই ভাবনা থেকে চেষ্টা করা, এবং আজকের ডেটে আপনারা জানেন এটা কিন্তু থাকতে হবে। আর আপনারা কিন্তু অন্তত আমি আপনাদের এই ইউটিউব ক্লাসের মাধ্যমে হলেও, সামনাসামনি না হলেও, আপনারা তো প্রত্যেকে আমায় দেখতে পাচ্ছেন, যে কোনো জায়গাতেই থাকুন না কেন, তো সেখানে কিন্তু আপনারা এটুকু বুঝতে পারছেন, আমি আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে বলতে পারছি যে এইভাবে কিন্তু মনে রাখতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে, আপনারা করে দেখতে পারেন। আমি ঠেকে শিখেছি, তো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দেখতেই পারেন। এবং আমাকে যদি এরকম পাথওয়ে কেউ বলে দিত যে এভাবে এভাবে করলে হয়, অবশ্যই আমি অ্যাপ্লাই করতাম, কারণ আমি জানি যে সে ওটা অলরেডি পেয়ে বসে আছে, যেটা আমার কাছে পাওয়াটা স্বপ্ন। তো সে যখন পেয়ে বসে আছে, সে যখন করেছে, নিশ্চয়ই তো কিছু করেছে রে বাবা, এমনি এমনি তো পাইনি। এত কম্পিটিশন, এত লক্ষ লোক পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে সে যখন ওই 6%-এ যেতে পেরেছে, তার মধ্যে তো পার্টস আছে, এটা তো মানতে হবে। তাহলে আমি তার কথা কেন শুনবো না? শুনলাম, হ্যাঁ, এবার আমি নিজে করছি, হচ্ছে না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। যে না, ম্যামের ক্ষেত্রে হয়তো এটা অ্যাপ্লাই করে কাজে দিয়েছে, আমার ক্ষেত্রে ম্যাম হচ্ছে না, হতে পারে। কিন্তু আমি বলবো অ্যাপ্লাই করে দেখুন, এভাবে ভাবুন, এভাবে পড়ুন, তারপরে যদি না হয় আমাকে বলবেন, আমি আবার প্রসেস ভাববো যে এভাবেও যদি না হয় তাহলে আর কিভাবে হতে পারে। নিশ্চয়ই আরেকটা ওয়ে আছে, নিশ্চয়ই কিছু না কিছু আছে। আর আপনারাও কিন্তু নিজেরা দেখবেন, যখন চিন্তা করবেন না, তখন আপনারা অনেক ওয়ে খুঁজে পারবেন যে এটা কিভাবে মনে রাখবো, ওটা কিভাবে করবো। আমার বাংলা সাবজেক্ট, আমি বাংলা দিয়ে বললাম, এবং পেপার 1 প্রত্যেকের রয়েছে, পেপার 1ও সেম কথা বলবো, রিলেট করে পড়বেন, রিলেট করে। যেমন স্বয়ংপ্রভার কিছু চ্যানেল রয়েছে, পড়বেন, প্রত্যেকবার পরীক্ষায় আসে। মানে এমটি এর ভীষণ ফেভারিট একটা সাবজেক্ট হচ্ছে স্বয়ংপ্রভা। তাহলে ওখানে আপনি কি করবেন, কিভাবে পড়বেন, চ্যানেল কিভাবে মনে রাখবেন, কোনটা কত নম্বর চ্যানেল কিভাবে মনে রাখবেন, এই যে বিষয়গুলো, ঠিক আছে। এবং ওই চ্যানেলটা কোন ইউনিভার্সিটিতে, কি করে মনে রাখবেন। একটা রয়েছে প্রবন্ধন, প্রথমটাই সম্ভবত প্রবন্ধন রয়েছে, বা এরকম আরেকটা ধরুন রয়েছে সারস্বত। আমরা এভাবে মনে রাখতে পারি দেবী সরস্বতী বিদ্যার দেবী। বিদ্যা মানে শিক্ষা, মানে আমরা কি বলি, সেটাকে এডুকেশন বলি। তার মানে নিশ্চয়ই সরস্বত চ্যানেলটার সঙ্গে এডুকেশনের মিল থাকবে, পড়তে পারি তো এভাবে আমরা। তারপর ধরুন প্রবন্ধন যে চ্যানেলটা রয়েছে, প্রবন্ধ বলতে আমরা কি বুঝি, প্রবন্ধ বলতে অনেক তথ্য থাকবে, তাই তো, অনেক ইনফরমেশন থাকবে, আমরা যারা পড়েছি প্রবন্ধ। তার মানে প্রবন্ধের সাথে ইনফরমেশন সায়েন্স এগুলো হবে, লাইব্রেরি সায়েন্স। কারণ একটা লাইব্রেরি সায়েন্স বলতে আমরা বলতে পারি প্রচুর বই রয়েছে, আমরা একটা ইমাজিনেশনে চলে যাই, প্রচুর বই রয়েছে, তার মানে প্রচুর তথ্য রয়েছে, আচ্ছা এর সঙ্গে এটা রিলেটেড করতে পারি তো। তাহলে এইভাবে আমরা ধরুন স্পন্দন বলে একটি চ্যানেল রয়েছে, সম্ভবত নাম্বার 10 চ্যানেল। স্পন্দন বলতে আমরা কি 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 ভাবতে পারি, আমরা এরকম ভাবতে পারি যে আমাদের হার্টবিট যেটা স্পন্দিত হচ্ছে, যেটা ধকপুক ধুকপুক করছে সবসময়, এবং যার জন্য আমরা বেঁচে রয়েছি। এবং এই স্পন্দন ভাবলে আমরা কোন সাবজেক্ট রিলেট করতে পারি, দেখুন বায়োলজি, লাইফ সায়েন্স, ছোট্টবেলায় আমরা পড়ে এসেছিলাম লাইফ সায়েন্সে, বায়োলজিতে এই বিষয়গুলো, তাই না।
তাহলে এইভাবে কি আমরা রিলেট করে করতে পারি না? বা লাস্ট যে চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে VAS, VYAS, VAS। মানে আমরা বলতে পারি না যে ওটা VAS কেন? বিকজ ব্যাস, আমরা বলি না অনেক কথা বলি ব্যাস আমার আর কিছু বলার নেই, মানে আমি শেষ করলাম, আমি দি এন্ড করলাম। তাহলে VAS হচ্ছে লাস্ট চ্যানেল। ভাবতে পারি তো? একটু হাসি পেতে পারে আপনাদের, কি অদ্ভুত ভাবে ম্যাম বলছে, কিন্তু দেখুন মনে থাকে। NTA জানতে চাইছে না, আমি কি করে মনে রাখছি, আমি কি দিয়ে মনে রাখছি, কার বাড়ি, কার নাম, কার কি বসিয়ে মনে রাখছি, NTA জানতে চাইছে না। NTA জানতে চাইছে কি আমি সঠিকভাবে বসাতে পারছি কিনা, আমাকে 2 নম্বর করে এক একটা কোশ্চেনে জোগাড় করতে হবে। কিভাবে মনে রাখলাম ওটা তো আমার ফান্ডা, আমি যেভাবে মনে রাখতে পারি, তাই নাকি? এইভাবে আমি আবার এই পেপার 1-এর এক্সাম্পলটা দিলাম, এরকম ভাবে পেপার 1-এর অনেক কিছু কিন্তু মনে রাখা যায়। আমি মনে রেখেছি এবং এখনো আপনাদের যখন বারবার করে পড়াই আমার আবার মনে পড়ে যায়। ঠিক আছে, আরেকটা ব্যাপার, পড়ানো একটা খুব ভালো সলিউশন, কিন্তু আপনি একটা কাজ করতে পারেন। অনেকক্ষণ হয়ে গেল ভিডিওটা, আমি ছোট্ট করে বলি। যদি আপনারা কাউকে পড়ান, নেট খুব ভালো, আর হতে পারে পড়ান না, আপনি বলবেন হয়তো ম্যাম নিজেই পাইনি কি পড়াবো, ভাবতেই পারেন, সেটা কোনো কথা নয়। পাননি বলে যে আপনার অভিজ্ঞতা নেই এটাও নয়, কিন্তু যে 4 বার নেটটা ফেল করেছে বা সে যে নেট সম্পর্কে কিছু জানে না তা নয়, সে জানে, সে ওই 6%-এ পৌঁছতে পারছে না, কিন্তু তার মানে এটা নয় তার সিলেবাস সম্পর্কে ধারণা নেই বা আপনাকে কোনো টপিক বোঝাতে পারবে না, সে হয়তো আমার থেকেও অনেক ভালো বুঝিয়ে দিয়ে আসবে। সুতরাং এই ধারণাটা করাটা কিন্তু ভুল। এর দ্বারা অভিজ্ঞতা বিচার হয় না, আর অভিজ্ঞতাই হচ্ছে বড় সম্পদ, সোজা কথা। সেটা হোক না ফেলের মধ্য দিয়ে, বাট সে অভিজ্ঞ, সে বিষয়টা জানে বলে আমি বিশ্বাস করি। তাহলে কি করলেন আপনি? তাই সেই ব্যক্তিটা বা আপনি কি করলেন, যেটা পড়ছেন না, আপনি একটা ইমাজিন করলেন যে সামনে কেউ রয়েছে, আপনি তাকে পড়াচ্ছেন। তাহলে কোনো কিছু আপনি পড়লেন, পড়ে সেই ঘটনাটা হোক বা সেই বিষয়টা হোক যে ওই চ্যানেলটা হচ্ছে এই, কেন এটা হচ্ছে, এটা হচ্ছে VAS হচ্ছে কারণ শেষ, দি এন্ড হয়ে যাচ্ছে। এইভাবে আপনি যদি বলতে থাকেন না, ঘরে পড়ছেন, কোনো মিররকে হোক বা কিছু একটা সামনে রয়েছে বা নিজে থেকে ইমাজিন করে নিলেন আপনি কাউকে পড়াচ্ছেন, এইভাবে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মনে থাকবে, আপনি দেখবেন ভুলবেন না। কারণ অলরেডি যেটা আপনি একজনকে পড়াচ্ছেন সেটা আপনি ভুলেন না, মনে থেকে যায়, মনে হয় এটা তো আমি ক্লাসে ডিসকাস করেছি। বা আমিও যখন কলেজে যাই, কলেজে গিয়ে যখন পড়াই যে কোনো কিছু, হয়তো অনেক আগে পড়েছি, ভুলে গেছি, কিন্তু যখন আমি পড়াচ্ছি কোনো কিছু তখন কিন্তু আমি ভুলছি না, কারণ আমি জানি যে ও হ্যাঁ এটা তো আমি আগের সেমিস্টারেও পড়েছিলাম, যে হ্যাঁ ঠিক আছে আমার মনে আছে, হতে পারলাম আমি। তাহলে বারবার করে মনে থাকে। টিচারদের কেন মনে থাকে? টিচাররা কি রোজ, অবভিয়াসলি টিচারদের মানে ব্যাকওয়ার্ডে, মানে বাইরে পড়াশুনোটা করেই যেতে হয়, প্রত্যেককে দেখে যেতে হয়, পড়ে যেতে হয়, আপডেট থাকতে গেলে পড়তে হবে। কেউ যদি মনে করে আমি টিচার হয়ে গেছি, পড়ে নিয়েছি আর আমার দরকার নেই, ধারণাটা একদম ভুল। তাকে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন শিখতে হবে। কিন্তু তারপরও কিন্তু সে হয়তো একটা জিনিস প্রতিদিন পড়তে পারেনি, অনেকটা গ্যাপ দিলেও সে কিন্তু ভোলে না। রিজন কিন্তু এটাই, কারণ সে পড়াচ্ছে, সে বারবার ওটা নিয়ে আলোচনা করছে, সে ওটার চর্চায় আছে। সেম ফান্ডাটা কিন্তু এখানে, আপনি যদি বারবার চর্চায় থাকেন, প্রতিদিন 10 মিনিটস করে ওটার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি ভুলবেন না, আপনার লং টার্ম মেমোরিতে যাবে। এটা হচ্ছে ভিডিওটার মূল উদ্দেশ্য, বলার মোটিভ ছিল আমার এটাই, যে কি করে আমরা মনে রাখবো, নাম্বার 1, আর তার সাথে সাথে কি রিভিশন কি করে দিতে হবে, এটা আমি বলে দিলাম এই ভিডিওতে। খুব বেশি দিন সময় নেই আমাদের নেট, এরপর সেটও আছে, পরবর্তীকালেও ভিডিওটা আপনারা শুনতে পারেন, কারণ এটা সবসময় সমস্ত পরীক্ষার জন্য প্রযোজ্য এবং যে কোনো টাইমে। ঠিক আছে, যে যার যা কিছু যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন, এবং আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, প্লিজ দয়া করে আমাকে ইউটিউবেই কমেন্টটা করবেন। কেউ আমাকে ফেসবুকে করছেন, কেউ আমাকে হোয়াটসঅ্যাপে করছেন, কেউ টেলিগ্রামে করছেন, কেউ ফোন করে করছেন, এইভাবে না করে আমি বলবো আপনাদের যে কোনো যা বক্তব্য আমাকে অবশ্যই আপনারা এই যে ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন, ওখানে জানাবেন। এবং ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, ফেসবুক, সমস্ত লিঙ্কগুলো দেখবেন, দেখতে পাবেন। ওই লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান, আপনাদের তো পয়সা লাগছে না জয়েন হতে। তাতে আপনার সুবিধা কি হচ্ছে, আমার কখন কখন ক্লাস আসছে আপনারা আপডেট পাচ্ছেন, কি কি পরীক্ষা নেব আগে থেকে আমি জানিয়ে দিচ্ছি, কোনো নোট দেওয়ার হলে আমি দিয়ে দিতে পারছি। তারপরে ধরুন কিছু আমি পড়িয়েছি, আমার মনে হলো যে না এটা আমি দেব, বা কোনো বই, কোনো ভালো বই আমার কাছে রয়েছে, আমার মনে হলো এটা আপনাদের দিলে সুবিধা হবে, আমি সেটা পোস্ট করে দিতে পারছি। তাহলে এই সুবিধাগুলো আপনারা পেতে পারেন।
এই জন্যই আমার বলা, আমার এতে কোনো লাভ নেই, কিন্তু আমি পড়িয়ে ভালো থাকি, আমার পড়াতে ভালো লাগে, আমি পড়িয়ে ভালোবাসি, আমার বলতে পারেন এটা লাভ। আর আপনাদের সঙ্গে কথা, আপনাদের সঙ্গে দেখা এবং অনেক মানুষের সঙ্গে এইভাবে পরিচয় হচ্ছে, এটাই কি কম? তো এটাই হচ্ছে আমার কাছে পাওয়া। এবং এর জন্য যদি আমার সাজেশন শুনে বা আমার ক্লাস শুনে আপনাদের যদি একজনও নেটটা পাস করতে পারেন বা সেটটা পাস করতে পারেন বা এতটুকু কনফিডেন্স পান যে হ্যাঁ ম্যাম আমি পারবো, আমার দ্বারা হবে, আপনি বুঝবেন যে ওটাই আমার লাভ, আমার মাকসাদ ওটাই, আর কিছু না। থ্যাংক ইউ সকলকে। এতক্ষণ অনেকক্ষণ আমি কথা বলে ফেললাম, অনেক দিন পর একটা অনেক বড় ভিডিও হয়ে গেল, কিন্তু এগুলো বলতেই হতো, না বললে নয়। তো থ্যাংক ইউ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার মধ্যে থাকুন। যে কোনো সমস্যায় আমি আছি, অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন, আপনারা দেখবেন আমি কিন্তু রিপ্লাই দিই। এবং যেটা মনে হয় ওরকম টাইপ করে লিখে দিয়ে হবে না, আমাকে একটা ক্লাস করিয়ে বোঝানো খুব প্রয়োজন ইন ডিটেল, সেটা কিন্তু অবশ্যই আমি ক্লাস করিয়ে বোঝানোর চেষ্টা করি, যেটা আজকের ক্লাসটা প্রমাণ। ঠিক আছে, সকলকে থ্যাংক ইউ, নমস্কার।